ঢাকায় ইসরায়েলি বিমান অবতরণকে উদ্বেগজনক বললেন রিজভী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত 1, আহত 30। জানাবো, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ জনগণ সহ্য করবে না বলছে খেলাফত মজলিস। এদিকে হাজার ইফতারি 100 কোটি টাকা খরচ করে কি পেল বিএনপি। এবং সর্বশেষে জানাবো, মন গড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় ইসরায়েলি বিমান অবতরণকে উদ্বেগজনক বললেন রিজভী। ইসরায়েলের অর্থনৈতিক নগরী তেল আবিব থেকে সম্প্রতি সরাসরি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক কোনো সম্পর্ক না থাকলেও সেখান থেকে সরাসরি বাংলাদেশে ফ্লাইট অবতরণ করার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি এই ঘটনাকে রহস্যজনক বলেও মন্তব্য করেছেন। ইসরায়েল থেকে কার্গো বিমান বাংলাদেশের বিমানবন্দরে ওঠানামা নিয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে আমি এখনো বিস্তারিত কিছু জানি না, তবে যতটুকু শুনতে পাচ্ছি তাতে এই ঘটনা খুবই রহস্যজনক ও উদ্বেগজনক বলে মনে করছে। গত 11 এপ্রিল ইসরায়েলের তেল আবিব থেকে স্থানীয় সময় সকাল 10:30টায় রওনা হয়ে সন্ধ্যা 7:30টায় ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারলাইন্সের NCR 806 নম্বর ফ্লাইটটি বোয়িং 747-400 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত তালিকায় এখন বাংলাদেশের নাম রয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যাপকভাবে দুর্নীতি চাষের উর্বর ভূমি। বাংলাদেশের দুর্নীতির এমন একটি পাহাড় রচিত হয়েছে, সেই পাহাড়ের চূড়ায় এখন ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর লোকেরা অবস্থান করছে। রিজভী বলেন, আন্তর্জাতিক সংস্থার গবেষণা মতে বর্তমানে দুর্নীতির শীর্ষ 10-এর মধ্যে মাঝামাঝি অবস্থায় বাংলাদেশ অবস্থান করেছে। এমনকি দুর্নীতির মাধ্যমে লুটপাট করে টাকা পাচার করে বিশ্বের উন্নত দেশের শীর্ষ ধনীদের মাঝেও নাম লেখাতে সক্ষম হয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী এবং তাদের আত্মীয় স্বজনরা। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত। দুর্নীতি আর রাষ্ট্রীয় অর্থ হরিলুট করেই চলছে ক্ষমতাসীনরা। যারা দুর্নীতির মধ্যে ভাসছে তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন, ভোট প্রিয় হবে কেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন? এগুলো ছাড়াই তো তারা ক্ষমতাসীন হয়ে অবাধে জনগণের টাকা লুটে নিতে পারছেন। পৃথিবীর ধনী ধনী দেশে দুর্নীতির টাকা দিয়ে স্বর্গরাজ্য গড়ে তুলতে পারছে। বিএনপি জ্যেষ্ঠ নেতা বলেন, দামি সরকারের জনগণের কাছে জবাবদিহিতা নেই, দায়বদ্ধতা নেই, কারণ তাদের জনগণের ভোটের কোনো প্রয়োজন হয় না। তারা ভোটকে পাত্তা দেয় না। যারা জনগণকে ভোট থেকে বঞ্চিত করে তাদের কাছে জনগণ কি আশা করবে? তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে আশকারা দিয়ে দুর্নীতিতে নিমজ্জিত থাকতে সুযোগ দিয়ে দুর্নীতির টাকা নিয়ে সমাজে আধিপত্য বিস্তারে মত্ত হয়ে উঠেছে। এখন দেখছেন ক্ষমতাসীন গোষ্ঠীর আধিপত্যের জেরে জনপথের পর জনপথ রক্তাক্ত হয়ে উঠেছে। আজও মুন্সিগঞ্জে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত 1, আহত 30। ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার শাহজাদপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত কামাল উদ্দিন ওই গ্রামের শাহাদাত আলীর ছেলে। পুলিশ ও গ্রামবাসী জানায়, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছেন ইউপি মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউসার মিয়া। সম্প্রতি ওই জমি দখলে নিতে চেষ্টা চালাতে থাকে একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাম্মদ আসমা আক্তারের পক্ষের মামুন, রিপন ও দুলাল সহ কয়েকজন। শনিবার দুপুরে জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন লোক আহত হয়েছে। সরাইল থানার পরিদর্শক আসম আতিকুর রহমান জানান, শাহজাদপুর গ্রামটি সরাইল উপজেলা সদরের প্রত্যন্ত এলাকায়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘাত এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সহ্য করবে না বলছে খেলাফত মজলিস। ঈদের দিন সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব থেকে ঢাকায় বিমান অবতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, ইসরায়েল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র যার সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা দখলদারিত্বের কারণে জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সেই হিসেবে ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশে থাকার কথা নয়। অথচ
পবিত্র ঈদ উল ফিতরের দিন সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরাসরি দুটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে আবার রাতের অন্ধকারে ঢাকা ত্যাগ করে। তারা বলেন, ইসরায়েল একদিকে ফিলিস্তিনের কাজে মানবতার ইতিহাসে জঘন্যতম বর্বরতা চালাচ্ছে, পবিত্র ঈদের দিনও সেখানে মুসলমানদেরকে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে। অন্যদিকে কূটনৈতিক সম্পর্কহীন একটি মুসলিম দেশ বাংলাদেশ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে। যে বিমান সংস্থাও ফ্লাইট দুটি পরিচালনা করেছে তারাও বাংলাদেশের জনগণের সঙ্গে চরম ঔদ্ধত্য প্রকাশ করেছে। আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত হচ্ছে। গাজায় গণহত্যাকারী ইসরায়েল থেকে কেন কোন উদ্দেশ্যে ঢাকায় সরাসরি দুটি বিমান অবতরণ করলো এবং কি নিয়ে চলে গেল বাংলাদেশের জনগণ তা জানতে চায়। অথচ এর আগে ইসরায়েল থেকে সরাসরি কোনো ফ্লাইট বাংলাদেশে আসেনি। সরকারকে অবিলম্বে জাতির সামনে এ বিষয়ে বক্তব্য স্পষ্ট করতে হবে। মানবতার দুশ্মন ইসরায়েলের সঙ্গে গোপনে প্রকাশ্যে কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের জনগণ কখনো সহ্য করবে না। হাজার ইফতারি 100 কোটি টাকা খরচ করে কি পেল বিএনপি? এবার বিএনপির রেকর্ড পরিমাণ ইফতার পার্টির আয়োজন করেছে। বিএনপি হিসাব অনুযায়ী 1317টি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে দেশ জুড়ে। এই হাজার ইফতারিতে খরচ হয়েছে 100 কোটি টাকারও বেশি। 5 তারকা হোটেলগুলোতে ইফতার হয়েছে অন্তত 10টি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যয়বহুল ইফতার পার্টির আয়োজন করেছে দীর্ঘ 17 বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা এই রাজনৈতিক দলটি। এবার ইফতার পার্টি ছিল বিএনপির সাংগঠনিক কর্মসূচির একটি অংশ। সংগঠনকে পুনরুত্থান করার জন্য নেতাকর্মীদেরকে মনোভাব চাঙ্গা করার জন্য এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল এবং এজন্য খরচ করা হয়েছিল বিপুল পরিমাণ টাকা। এই ইফতার পার্টির নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছিল, অনেকে হুমকি দেওয়া হয়েছিল। চাঁদাবাজির এক উৎসবে মেতেছিল বিএনপি নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিএনপি 3টি কারণে এবার ইফতার পার্টির আয়োজন করেছে। প্রথমত, যেহেতু প্রধানমন্ত্রী এবার ইফতার পার্টি না করার নীতি ঘোষণা করেছিলেন, বলেছিলেন যে ইফতারের অর্থ যেন গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করে ব্যয় করা হয়। এজন্য বিএনপি আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধাচরণ করার নীতি থেকে জাঁকজমকপূর্ণ ইফতার পার্টির আয়োজন করেছিল। দ্বিতীয়ত, 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির যে মনোবল ভেঙে গিয়েছিল, সংগঠনের মধ্যে হতাশা এবং নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল, সেখান থেকে পুনরুত্থানের জন্য ইফতার পার্টির মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার একটা চেষ্টা ছিল। তৃতীয়ত, ইফতার পার্টির মাধ্যমে বিএনপি জনসংযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনের কাছে তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছিল। কিন্তু নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন ইফতার পার্টির আয়োজন বিএনপির জন্য বুমেরাং হয়েছে। এর ফলে বিএনপি লাভের চেয়ে ক্ষতি হচ্ছে। প্রথমত, ইফতার পার্টির আয়োজন করে বিএনপি ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে নেতিবাচক মনোভাব এবং ভাবমূর্তি নিয়ে সামনে এসেছে। কারণ যে দলটি ক্ষমতার বাইরে, তারা এখনো ইফতার পার্টির নামে যেভাবে চাঁদাবাজি করছে তা সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে নেতিবাচক ধারণা দিয়েছে। সাধারণ মানুষ মনে করছে যারা ক্ষমতার বাইরে থেকে এরকম চাঁদাবাজি করে ক্ষমতায় আসলে না জানি কি করবে। এটি বিএনপির জন্য ইতিবাচক হয়নি। দ্বিতীয়ত, সাংগঠনিক শক্তি পুনরুত্থানের জন্য বিএনপি ইফতার পার্টি আয়োজন করেছিল, কিন্তু এটি হিতে বিপরীত হয়েছে। বিএনপির মধ্যে অনেকেই বলেছে যখন দলের একাধিক নেতা জেলে, অনেক নেতার বাসায় অভাব অনটন, সেই সময় এই ইফতার পার্টির আয়োজন এক ধরনের বিলাসিতা এবং যে সমস্ত নির্যাতিত নেতাকর্মী আছে তাদের সাথে প্রতারণা নামান্তর। এটি বিএনপির মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করেছে। সংগঠনের কর্মীরা এটিকে ভালোভাবে নেয়নি। তৃতীয়ত, ইফতার পার্টির নামে অনেক সিনিয়র নেতা চাঁদাবাজি করেছেন এবং নিজেদের পকেট ভরিয়েছেন বলেও নেতাকর্মীরা অভিযোগ করেছেন। যেখানে অনেক কর্মীর বাসায় উনুন জ্বলেনি, তাদের সামান্য খাওয়া দাওয়া ভোগার করাই দুঃসাধ্য হয়ে পড়েছে, তখন বিএনপি ইফতার বিলাস সাধারণ কর্মীদেরকে ক্ষুব্ধ করে তুলেছে। সবকিছু মিলে ইফতার পার্টি বিএনপির জন্য একটি নেতিবাচক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিএনপির একাধিক নেতা স্বীকার করেছেন তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টিতে বিএনপি লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। আর এই ক্ষতি পুষিয়ে নেওয়ার এখন উপায় কি, সেটি নিয়ে বিএনপিকে ব্যস্ত থাকতে হবে। মন গড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মন গড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। তিনি বলেন, মির্জা ফখরুলদের দেওয়া বিরোধী দলের নেতাকর্মীদের গুম, হত্যার ঘটনা এসব মিথ্যা এবং দায়ের করা মামলার সংখ্যার তথ্য সম্পূর্ণ বানোয়াট। বাংলাদেশের সর্বস্তরের জনগণ যখন পবিত্র ঈদ উৎসব উদযাপন করছে নিরাপদ ও আনন্দময় পরিবেশ, প্রতিটি গৃহকোণ পরিবার পরিজন নিয়ে উৎসবে মাতোয়ারা, ঠিক সে সময় বিএনপি তথাকথিত গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে। বিবৃতিতে কাদের বলেন, তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করোনা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে তথাকথিত নিপীড়ন নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্যসহ বিএনপি নেতাদের সম্পূর্ণ তালিকা জনসম্মুখে প্রকাশ করুন। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের মৃত্যুবরণকারী যুবদল নেতা একজন স্থানীয় চিহ্নিত মাদকসেবী এবং তার
বিরুদ্ধে মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ একাধিক মামলায় বিচারাধীন রয়েছে। কোনো প্রকার আইনের ব্যত্যয় ঘটলে সরকার গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখবে। কিন্তু মির্জা ফখরুল একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীর মতো একজন অপরাধীর স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে বিরোধী দলের উপর সরকারের নির্যাতন এর অভিযোগ এনে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।